কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি আজকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি সেখানে শপথ বাক্য পাঠ করেছেন এবং তিনি তার কার্যভার গ্রহণ করেছেন এবং তিনিও আজকে মাননীয় প্রধান বিচারপতির এই যে বিশেষ বেঞ্চ 3 সদস্যের বেঞ্চ সেই বেঞ্চে তিনিও কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং সেই বেঞ্চের নির্দেশক্রমেই এখন থেকে কলকাতা হাইকোর্ট কিন্তু পরিবারের তরফ থেকে নতুন করে যে আবেদন করা হয়েছে সেই আবেদনকে তারা কিন্তু শুনতে পারবেন এবং সেই আবেদনকে সুপ্রিম কোর্টের তরফ থেকেও মান্যতা দেওয়া হয়েছে। তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে পরিবারের তারা যদি অনুমতি দেন বা পরিবারের যদি কোনো রকম অসুবিধা না থাকে সেক্ষেত্রে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো যায় এবং তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম যে পরিবারের পক্ষ থেকে তাদের যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে তারা চান এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানো হোক, কিন্তু সেই সময় আবেদনপত্রে কিছু ত্রুটি ছিল বা কিছু বাক্য ছিল যেই বাক্যে বিতর্ক তৈরি হতে পারে এমনটা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি মনে করেছিলেন এবং তিনি পরামর্শ দিয়েছিলেন যে সেই আবেদনপত্র প্রত্যাহার করে নতুন করে আবেদন দাখিল করার জন্য এবং তার প্রেক্ষিতেই আজকের কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন তোমার মনে থাকবে যে প্রথমত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পরিবারের আইনজীবীরা যখন আসেন সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে, ফলত এই মামলা তিনি শুনতে পারেন কিনা, তার এখতিয়ার আছে কিনা, তার ক্ল্যারিফিকেশন নিয়ে আসার জন্য। এবং তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে পরিবারের তরফে আইনজীবীরা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং তারা আবেদনপত্র দাখিল করেন এবং সেই আবেদনপত্রেই আজকে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে এখন থেকে পরিবারের তরফে যা যা অভিযোগ রয়েছে সেখানে একাধিক অভিযোগ রয়েছে যে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়নি এবং সেখানে ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া রয়েছে, যে প্রসিডিওর রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে এই প্রশ্ন ওঠানো হয়েছে যে সেখানে সিবিআইয়ের কোথায় কোথায় খামতি রয়েছে সেগুলো নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলেছেন যে এই গোটা পর্বে পরিবারকে কোথায় কোথায় অন্ধকারে রাখা হয়েছে, পরিবারকে কোন কোন পদক্ষেপ সম্পর্কে অবগত করা হয়নি। ফলে এই ধরনের ইনভেস্টিগেশন নিয়ে সিবিআই এর ভূমিকা নিয়ে যা যা প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা কিন্তু এবার কলকাতা হাইকোর্টের কাছে খুঁজতে পারেন। তারা কলকাতা হাইকোর্টকে বলতে পারেন যে তাদের এই অভিযোগ রয়েছে এবং সিবিআই এর যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে তারা এখন কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলতে পারেন এবং তারা বলতে পারেন যে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোথায় কোথায় খামতি রয়েছে এবং যেটা তোমাকে একেবারে প্রথম থেকে বলা হচ্ছিল যে এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থাৎ আরজি করের সামগ্রিকভাবে এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রয়েছে সেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুই ব্যক্তির ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেখানে প্রশ্ন তুলেছেন যে সিবিআই এর তরফ থেকে সময় মতো চার্জশিট দেওয়া হয়নি, ফলে এই দুই ব্যক্তি তারা কিন্তু নিম্ন আদালত থেকে বেল পেয়ে গিয়েছেন। ফলে এই সামগ্রিকভাবে সিবিআই এর যে একাধিক পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ নিয়ে পরিবারের আইনজীবীরা শুরু থেকে প্রশ্ন তুলেছিলেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তারা এবার কলকাতা হাইকোর্টের কাছে আসতে পারেন। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তারা দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে এই গোটা মামলার বিচার প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। তোমার মনে থাকবে যে পরিবারের তরফ থেকে আইনজীবীরা তারা একেবারে শুরু থেকে স্পষ্ট করে বলেছিলেন যে তারা এই মামলার ক্ষেত্রে কখনোই তারা বলেননি তারা এই মামলায় সিবিআইকে চান। তারা বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে একটা উপযুক্ত ইনভেস্টিগেশন হোক, একটা ফেয়ার ট্রায়াল হোক, এটা তারা চেয়েছিলেন। কিন্তু তারা বলেছেন যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করেছিলেন যে এই মামলার ক্ষেত্রে সিবিআই হচ্ছে একমাত্র উপযুক্ত সংস্থা। ফলে তো কলকাতা হাইকোর্ট সিবিআইকে এই মামলার ভার দিয়েছিলেন। পরিবারের আইনজীবীদের বক্তব্য ছিল তারা সিবিআই এর ওপর অনেক আস্থা রেখেছিলেন, অনেক ভরসা রেখেছিলেন, কিন্তু তারা দেখতে পেয়েছেন কার্যত এটা একেবারেই তোমার আইনজীবীদের অভিযোগ, পরিবারের অভিযোগ যে সিবিআই একেবারে সেই আস্থা কিন্তু তারা অর্জন করতে পারেননি পরিবারের তরফ থেকে এবং একাধিক ভূমিকা নিয়ে সিবিআই এর ভূমিকা নিয়ে তারা পদে পদে প্রশ্ন তুলেছেন এবং তাদের বক্তব্য হলো সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের তারা চিঠি দিয়েছেন, তারা প্রশ্ন তুলেছেন, কিন্তু সেই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর তারা পাননি। ফলে তারা বারবার আদালতে গেছেন, কলকাতা হাইকোর্ট হোক, নিম্ন আদালত হোক, সুপ্রিম কোর্ট হোক, সমস্ত জায়গায় তারা গেছেন এবং সিবিআই এর এই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ফলত একেবারে শেষ তারা যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপ হলো যে উপযুক্ত ইনভেস্টিগেশন চেয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আসা। এবং তোমার মনে থাকবে যে এই সিঙ্গেল বেঞ্চের কাছে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি খুব স্পষ্ট বলেছিলেন যে এই গোটা প্রক্রিয়া শোনার এখতিয়ার তার আছে কিনা সেইটা খতিয়ে দেখার জন্য তিনি কিন্তু সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট আজকে অবশেষে সেই মামলার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছেন। কুসুমিতা, একেবারেই অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মামলা শোনার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।
একেবারে নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে, নতুন আবেদনের ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ, যেখানে মা বাবা যে আবেদন করেছিলেন তাদের আবেদনকে মান্যতা দিল সর্বোচ্চ আদালত। এবং এই মামলার শুনানি এরপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হবে, যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলা শুনতে পারবেন।